প্রত্যেক জীবনে ব্যবহার করে, সেটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা এই বিজ্ঞানের ক্লাসের ভিতরে চলে যাই। দেখেন, আজ প্রথম যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করেন যে এই কোশ্চিনটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে। খেয়াল করেন এইখানে শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র কোনটি, বা ব্যবহৃত যন্ত্র হলো কোনটি। আচ্ছা, তা আমরা যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি। দেখেন এখানে ব্যারোমিটার আপনারা দেখছেন ক অপশনে। আপনারা রাইট অ্যান্সারটা দিয়ে দিতে পারেন কমেন্টে, তাহলে আমরা অন্যরা উপকৃত হবে এবং আমিও আপনাদের সাথে সাপোর্ট করব আর কি। তো দেখেন একটু কমেন্টে দেন যে রাইট অ্যান্সার কোনটা, যে শব্দ রেকর্ড করার জন্য যন্ত্র কোনটি। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখি ব্যারোমিটার, তো ব্যারোমিটার মূলত বায়ুর চাপ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, বায়ুর চাপ ব্যারোমিটার। আর এই ব্যারোমিটারের সিমিলার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ম্যানোমিটার। এই ম্যানোমিটার হচ্ছে মূলত গ্যাসের চাপ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় এই ম্যানোমিটারটা। আর এই সিমিলার টাইপের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। এটা মূলত স্ফিগমো ম্যানোমিটার যে জিনিসটা, স্ফিগমো ম্যানোমিটার এই স্ফিগমো ম্যানোমিটারটা মূলত মানুষের রক্তের চাপ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। অসংখ্য পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে। সাথে আমরা সেকেন্ড অপশনও, তাহলে এইটা হবে না, কারণ আমরা চাচ্ছি কি শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রটি কোনটি। তো আমরা দেখি এখানে ব্যারোমিটার হচ্ছে না। ল্যাক্টোমিটার মূলত দুধ খাঁটি কি না সেটার জন্য পরিমাপ করার জন্য ল্যাক্টোমিটারটা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে ফোনোগ্রাফ। এই ফোনোগ্রাফটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে ক অপশন হচ্ছে না, খ অপশন হচ্ছে না, ফোনোগ্রাফ যেটা সেটাও কিন্তু আমরা, মানে এই ফোনোগ্রাফের যে অপশনটা আছে গ নাম্বার অপশনে, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। শব্দ রেকর্ড করার জন্য এটা বিখ্যাত একজন বিজ্ঞানী টমাস আলভা এডিসন, আপনার নাম শুনছেন অবশ্যই, যে এই বিজ্ঞানী হচ্ছে আমাদের অনেক কিছু আবিষ্কার করেছেন। এই ফোনোগ্রাফও তিনি আবিষ্কার করেছেন। এই ফোনোগ্রাফটা হচ্ছে এই কোশ্চিনের রাইট অ্যান্সার। তো আমরা একটু ফোনোগ্রাফটা কেমন দেখতে, এটা একটু আমরা হচ্ছে দেখতে চাচ্ছি, যে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন ফোনোগ্রাফ যন্ত্রটা দেখতে কেমন। তো দেখেন এই পাশে খেয়াল করেন, এই যে যন্ত্রটা মূলত ফোনোগ্রাফ, এই যন্ত্রটা। তো এই ফোনোগ্রাফ মূলত শব্দ রেকর্ড করা। হ্যাঁ, এইটা প্রথম বিজ্ঞানী টমাস আলভা এডিসন আবিষ্কার করেন। এইটা মূলত শব্দ রেকর্ড করা, এবং রেকর্ড করা শব্দটা শোনার জন্য মূলত এই ফোনোগ্রাফটা ব্যবহার করা হয় প্রথমে। তো ঠিক এরকম টাইপেরই আর একটা জিনিস আছে ফোনোগ্রাফের মতো, গ্রামোফোন, রাইট। এই গ্রামোফোনও কিন্তু শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। তো এই গ্রামোফোন পরবর্তীতে আমরা কলের গান যে জিনিসটা জানি, যেটা গ্রাম বাংলায় হচ্ছে শব্দ রেকর্ড করে আবার শোনানো হতো, আমাদের বাংলাদেশেও একসময় যারা পুরোনো আমলের লোক তারা জানে কলের গান, এই গ্রামোফোনের মতো একটা জিনিস আর কি। তো যাই হোক, লাস্ট আমরা যে অপশনটা দেখতে চাচ্ছি, যে আমাদের রাইট অ্যান্সার যদিও পেয়ে গেছি, তারপর লাস্ট অপশনটা আমরা দেখতে চাচ্ছি যে ওডোমিটার। এই ওডোমিটারটা এই প্রশ্নের উত্তর না, কিন্তু ওডোমিটার কি জিনিস সেটা আমরা একটু জানতে চাই। খেয়াল করেন, তো এই ওডোমিটারটা হচ্ছে মূলত আপনার হচ্ছে কোনো দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, কোনো যন্ত্রের মানে দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি আপনাদের হচ্ছে একটু বলি, এই ওডোমিটারটা দেখতে হচ্ছে এরকম, অনেকটা স্পিডোমিটারের মতো। তো এটা বিশেষ করে বাইকে আমরা দেখি স্পিডোমিটারটা। তো স্পিডোমিটার মূলত স্পিড নির্ণয় অর্থাৎ দ্রুতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ওডোমিটারটা দূরত্ব পরিমাপক যন্ত্র। তাহলে আমরা এই
প্রশ্নের যে অপশনগুলো আছে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাগুলো জেনে ফেললাম। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিনে দেখেন আমাদের যে কোশ্চিনটা হচ্ছে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি। তো দেখেন বিদ্যুৎ আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের প্রত্যেক জীবনে আমরা ব্যবহার করি। এই বিদ্যুৎ যদি আবিষ্কার না হতো, এই যে আজকে আপনারা অনলাইন ইডিটোরিয়ানে যে অনলাইন ক্লাস করতেছেন, এইটা আসলে সম্ভব হতো না। হ্যাঁ, এটা সম্ভব হতো না। তা আমি মনে করি যে এই বিদ্যুতের অবদানের কারণে আমাদের যে আধুনিক যে বিশ্ব, এইটা তৈরি সম্ভব হয়েছে মূলত এই বিদ্যুৎ আবিষ্কারের কারণে। এবং বিদ্যুৎ আবিষ্কার করে শুধু না, এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা বিভিন্ন বিজ্ঞানী এর প্র্যাকটিক্যাল ইউজ করেছেন। তার মধ্যে এখানে বেশ কয়েকজন বিজ্ঞানীর নাম দেখতেছেন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎকে সাধারণ মানুষের জন্য কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিক বেশি অবদান রেখেছেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। দেখি এই কোশ্চিনটার কে কে কমেন্ট করেছেন আমি একটু দেখতে চাচ্ছি। আপনারা একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেন, তাহলে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো একটু পড়ে শোনাবো আর কি। তো 1 নম্বর কোশ্চিনের আপনারা অ্যান্সার দিয়েছিলেন গ বা একে সি। হ্যাঁ, এটা রাইট ছিল। কিন্তু এখন যে কোশ্চিনটা আছে 2 নম্বর কোশ্চিনটা, এই 2 নম্বর কোশ্চিনটার উত্তর কিন্তু টমাস আলভা এডিসন, ইনি মূলত এখানে এই বিদ্যুৎটাকে সাধারণ মানুষের কাজের জন্য বেশি ব্যবহার করেন। তো আমরা দেখি সেই বিজ্ঞানীর চেহারাটা বা কেমন। হ্যাঁ, দেখেন সেই আমাদের কাঙ্ক্ষিত বিজ্ঞানী। তো টমাস আলভা এডিসনের ব্যাপারে আপনারা জানেন যে টমাস আলভা এডিসন যখন ছোটবেলা ছিল, সে যে অনেক মেধাবী ছিল তা না। তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ফিলোসফি ছিল এবং গুরুত্বপূর্ণ উক্তি আর কি, সেটা কি, যে মেধা বা ইন্টেলিজেন্স হচ্ছে 1% আর বাকি 99% পরিশ্রম। তো এত বড় একজন বিজ্ঞানী, এত বড় একজন গুণী বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, উনি তার জীবনের ফিলোসফিটা হচ্ছে এটা যে মেধা হচ্ছে 1% আর বাকি 99% হচ্ছে পরিশ্রম। এবং আপনারা জানেন যে বিদ্যুৎকে সাধারণ মানুষদের জন্য যে কাজে লাগানো হয়েছিল মূলত বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের মাধ্যমে। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার কারণেই কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ এই বিদ্যুতের ইউজ করতে পারি। তো দেখেন টমাস আলভা এডিসনের বিদ্যুতের প্রেক্ষাপটটা আমি একটু বলি যে বিদ্যুৎ আবিষ্কার যে কিভাবে হয়েছিল। তো প্রথমে আমরা যদি বলি উইলিয়াম গিলবার্ট, তার একটা অবদান ছিল। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এই বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের একটা বড় অবদান ছিল এই আপনার হচ্ছে বিদ্যুৎকে ব্যবহার করার জন্য, উৎপাদনের যে থিমটা দিয়েছিলেন মূলত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। বিশেষ করে জেনারেটর বা হচ্ছে আপনার জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়টা এবং যে থিমটা নিয়ে এখন বর্তমানে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুতের তৈরি হয়, সেই থিমটা কিন্তু বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে দিয়েছিলেন। ঠিক আছে, মাইকেল ফ্যারাডে। তো দেখেন আমি এই সাথে সাথে যে এখানে যে অপশনগুলো আছে এই বিজ্ঞানীদের একটু আবিষ্কার নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, তার আগে আমি একটু বলি 2 নম্বর কোশ্চিনে কে একটু কমেন্টগুলো পড়ি। যে 2 নম্বর কোশ্চিনের উত্তর সঠিক উত্তর সময়ের লিপিকার 2 গ উত্তর দিয়েছেন। তারপর মাহবুবা খাতুন 2 সি অর্থাৎ টমাস আলভা এডিসন। তারপর খোরশেদ আলম 2 গ উত্তর দিয়েছেন। তারপর এমডি রাসেল, আরিয়ান আক্তার। হ্যাঁ, সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। আপনাদের কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতেছি ক অপশনে, যদিও এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে টমাস আলভা এডিসন, কিন্তু আমরা এই সকল বিজ্ঞানীদের
সম্পর্কে একটু জানবো, কারণ এদের সম্পর্কেও তো কোনো কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। কারণ এগুলো পরীক্ষা মানে এখন দেখেন এইখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইনি মূলত যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ, ধনাত্মক এবং ঋণাত্মক যে চার্জ আছে, ঋণাত্মক চার্জ এই দুটো চার্জের ব্যাপারে প্রথম ধারণা দেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আর বিজ্ঞানী নিউটনের নাম জানে না, এটা হয় না। দেখা যাচ্ছে যে অনেকেই বিজ্ঞানী নিউটনের নাম জানেন, বিশেষ করে পদার্থবিজ্ঞানে তার বিজ্ঞানী নিউটনের বিশাল অবদান আছে। এই বিজ্ঞানী নিউটনের পদার্থবিজ্ঞানে, তো এই পদার্থবিজ্ঞানে বিশেষ করে নিউটনের গতিসূত্র, তারপর মহাকর্ষ সূত্র, তারপর আলোর ক্ষেত্রে যদি বলি দেখা যাচ্ছে যে আলোর যে বিচ্ছুরণ, অর্থাৎ প্রিজমের মাধ্যমে আলো যে 7টা রং, আলো যে সাদা আলো বা সূর্যের আলোটা যে 7টা রঙে বিশ্লিষ্ট হয়ে যায়, হ্যাঁ, এইটা কিন্তু বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন। ঠিক আছে, বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন। তো বিশেষ করে 7টা রং কি কি? বেনি, আসহ, কোলা। আপনারা সবাই অনেকে জানেন যে বেগুনি, নীল, তারপর হচ্ছে আসমানি, হলুদ, বেনি, আসহ, কোলা। এই ছন্দটা অনেকে জানেন। আমি একটু লিখতেছি, দেখেন, বেনি, আ, স, হ, ক, লা। তো এখানে হচ্ছে যে 7টা রং হয় সেটা হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই যে 7টা রঙে বিশ্লিষ্ট হয় সাদা রং থেকে সূর্যের আলোটা, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন এটা আবিষ্কার করেন। এভাবে অনেক সাইডে বিজ্ঞানী নিউটনের অবদান আছে। লাস্ট যে অপশনটা আছে ভোল্টা, হ্যাঁ, আলেসান্দ্রো ভোল্টা, এই বিজ্ঞানী মূলত হচ্ছে উনি হচ্ছে যে বৈদ্যুতিক ব্যাটারি আমরা যেটা ব্যবহার করি, বৈদ্যুতিক কোষ বলা হয়, সেই ব্যাটারি আবিষ্কার করেন আলেসান্দ্রো ভোল্টা। ওকে, তো আপনাদের নেক্সট কোশ্চিনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চিন হচ্ছে কোনটি শক্তি, নিচের কোনটি শক্তি? তো দেখেন এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, অনেক পরীক্ষায় আসছে। তো দেখেন এই ক্ষেত্রে খেয়াল করেন যে নিচে কোনটি শক্তি হচ্ছে কয়লা, গ্যাস, তাপ, উষ্ণতা। আপনারা একটু কমেন্টে লেখেন তো কোনটা শক্তি আপনাদের কাছে যেটা রাইট বলে মনে হয়, সেইটা একটু আপনারা বলেন যে নিচের কোনটি শক্তি। এটা কয়লা শক্তি? কয়লা তো একটা পদার্থ, তাই না? একটু কমেন্ট করেন। কমেন্ট করলে আমি একটু কমেন্টগুলো পড়ি। আপনারা কমেন্ট করলে আমি কমেন্টগুলো একটু পড়ে করব। আচ্ছা, দেখেন নিচের কোনটি শক্তি, কয়লা না গ্যাস না তাপ না উষ্ণতা? দেখি, দ্রুত কমেন্ট করেন, দ্রুত। আচ্ছা, একজন কমেন্ট করেছেন 3 নম্বর কোশ্চিনের উত্তর হবে গ। একজন কমেন্ট করেছেন সেটা হচ্ছে আশিকুর রহমান, উত্তর দিয়েছেন গ। তারপর মাহবুবা খাতুন 3 নম্বর কোশ্চিনের উত্তর দিয়েছে গ, অর্থাৎ সি। তারপর ইসমত জাহান দিয়েছেন 3-এর গ। শম্পা দিয়েছেন উত্তর দিয়েছেন 3-এর সি, অর্থাৎ তাপ। ওকে, আপনারা অনেকেই রাইট অ্যান্সারটা দিয়েছেন। দু একজন একটু ভুল হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এইটা রাইট উত্তর হিসেবে নিয়ে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে শক্তি কি জিনিস, এইটা আমরা একটু আলাপ করতে চাই। দেখেন এই শক্তি পদার্থবিজ্ঞানকে যদি আপনি দুটো অংশে ভাগ করেন, মানে কি কি বিষয় নিয়ে আলোচনা করে বা পদার্থবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি, এটা যদি সংজ্ঞায়িত করতে চান বিজ্ঞানের যে শাখায়, এই সংজ্ঞাটা হচ্ছে এরকম, একটা বাক্যে আমরা পদার্থবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে পারি। বিজ্ঞানের যে শাখায় ভর এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, ভর ও শক্তি নিয়ে আলোচনা করা হয়। এখন প্রশ্ন হলো ভর কি এবং শক্তি কি, এই হলো আমাদের প্রশ্ন। তো দেখেন
ভর হচ্ছে যার একটা বস্তুর মোট পদার্থের পরিমাণ, একটা বস্তুর মোট পদার্থের পরিমাণ যা স্থান দখল করে বা তা আয়তন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ভর আমরা করতে পারি। শক্তির নির্দিষ্ট কোনো আয়তন বা স্থান দখল করে না, এই হচ্ছে ব্যাপার। তো আমরা শক্তির বিভিন্ন প্রকারভেদ আছে, যে শক্তিগুলো হচ্ছে যেমন আমরা যদি বলি প্রায় 9টা প্রকারভেদ আছে। শক্তি কত প্রকার? 9 প্রকার। আপনারা একটু কমেন্টে লিখে দেন 9 প্রকার, তাহলে আমরা একটু দেখব যে যেমন যে শক্তিগুলোর উদাহরণ যদি বলি, 1 নাম্বার শব্দ শক্তি। যদি 2 নাম্বার বলি আলো একটা শক্তি বা আলোক শক্তি। তারপর 3 নাম্বার যদি বলি চৌম্বক শক্তি। হ্যাঁ, চৌম্বক শক্তি হচ্ছে শক্তি বলি তাহলে কি আমরা যেটা বলছিলাম, শক্তি হচ্ছে কি শব্দ শক্তি, আলো শক্তি, তারপর চৌম্বক শক্তি, তারপর রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি আছে। তারপর হচ্ছে চৌম্বক শক্তি আছে, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি আছে, এরকম 9 প্রকারের শক্তি আছে, রাইট? তো আমরা মূলত হচ্ছে এখানে যে অপশনটা আছে সেই অনুযায়ী আমরা উত্তরটা সেটা পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে তাপ এক প্রকার শক্তি। আচ্ছা, এখন অন্যান্য বিষয়গুলো কি, যেমন কয়লা একটা পদার্থ, গ্যাস সেটাও একটা পদার্থ। তারপর হচ্ছে উষ্ণতা, এটা হচ্ছে উষ্ণতা মূলত তাপমাত্রা। উষ্ণতা কি? উষ্ণতা মূলত হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, এই তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে? তাপমাত্রা কি? বস্তুর তাপীয় অবস্থা। অন্য বস্তু থেকে তাপ নেবে না দেবে সেটা নির্ধারণ করে তাপমাত্রা। ধরেন একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যদি দুটোকে অ্যাডজাস্ট যোগ করে দেওয়া হয়, তাহলে দেখবেন যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে বস্তুর তাপের আদান প্রদান করতেছে, দেন তার একটা পর্যায়ে তাপীয় সমতা চলে আসবে, রাইট? তাহলে আমরা বুঝে ফেললাম যে তাপমাত্রায় উষ্ণতা কি, আর কয়লা কি, আর গ্যাস কি। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই। দেখেন এই কোশ্চিনের একটু উত্তর করেন, আমরা একটু দেখি কে উত্তর করতে পারতেছে। যে 4 নম্বর কোশ্চিনটা বলছে একই পদার্থের 3 অবস্থার রূপান্তরের কারণ কি? আচ্ছা, প্রশ্নটা কি? একই পদার্থের 3 অবস্থার রূপান্তরের কারণ কি? তা আমরা যদি দেখেন 4 নম্বর কোশ্চিনের দ্রুত কমেন্ট করেন, আমরা একটু দেখি যে কে কমেন্ট করছেন। তো একই পদার্থের 3টি অবস্থা। আমরা জানি পদার্থ মূলত 3টি অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে আচ্ছা, তাহলে একই পদার্থের 3টা, আমরা জানি যে পদার্থের 3টা অবস্থা: কঠিন, তরল এবং বায়বীয়। তো যদিও আরেকটা অবস্থা আছে, সেটার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা মূলত একটা আয়নিত অবস্থা, হ্যাঁ। তাহলে কঠিন তরল মানে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে একটা কি হয়, অণুগুলো মূলত হচ্ছে কি অনেক বেশি কাছাকাছি থাকে। তরল পদার্থের অণুগুলো মোটামুটি একটু কঠিনের তুলনায় একটু বেশি দূরত্বে থাকে। এবং লাস্ট যে গ্যাসীয় পদার্থ সেটা হচ্ছে কি অণুগুলো একটু আরো বেশি দূরে থাকে। তার মানে কঠিন পদার্থের অণুগুলো আমরা একটু যদি চিত্র আকারে দেখি তাহলে বুঝতে পারবেন যে কঠিন পদার্থের অণুগুলো
কি অবস্থায় থাকে। দেখেন এই যে দেখেন আহ, এইখানে এইখানে দেখেন যে কঠিন পদার্থের অণুগুলো একদম খুব কাছাকাছি আছে, তারপর তরল অবস্থাগুলো একটু ডিস্টেন্স, এই যে এখানে একটা ডিস্টেন্স, এখানে একটু ডিস্টেন্স, এখানে একটু ডিস্টেন্স একটু মেনটেন করছে, এবং এরপর গ্যাসীয় পদার্থের অণুগুলো আর একটু দ্রুত বেশি, মানে পরস্পর অণুগুলোর মধ্যে এরকম আর কি। আর লাস্ট স্টেজ হচ্ছে প্লাজমা অবস্থা, সেটা হচ্ছে থার্ড স্টেপ, যেখানে আয়নিত অবস্থায় থাকে। তো দেখেন এই প্রশ্নের উত্তর 4 নম্বর যে প্রশ্নের উত্তরটা আপনারা অনেকে দিয়েছেন, 4 নম্বর হচ্ছে আসমা তাবাসসুম মিষ্টি তাপের প্রভাব, উত্তরটা দিয়েছেন। হ্যাঁ, একদম রাইট হয়েছে। তাপের প্রভাবেই মূলত হচ্ছে পদার্থের 3টে অবস্থা রূপান্তর হয়। তারপর আশিকুর রহমান খ উত্তর দিয়েছেন। তারপর সময়ের লিপিকর, হ্যাঁ আপনারা অনেকে কমেন্ট করতেছেন, দেখে ভালো লাগতেছে। তারপর রাসেল, এমডি রাসেল কমেন্ট করেছেন তাপ শব্দ আলো রাসায়নিক পারমাণবিক চৌম্বক। আচ্ছা, তাপ মূলত তাপের প্রভাবেই মূলত ওই যে অবস্থার পরিবর্তনটা হয়। দেখেন এখানে চিত্রে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে বস্তুকে যখন আপনি তাপ দিবেন তখন গ্যাসীয় অবস্থা তরল অবস্থায় যাবে, কঠিন বস্তুকে যখন তাপ দিবেন তখন তরল অবস্থায় যাবে, তরল বস্তুকে যখন আরও বেশি তাপ দিবেন তখন গ্যাসীয় অবস্থায় চলে যাবে। এইটাকে যদি আরও বেশি, গ্যাসকে যদি আরও বেশি তাপ দেন এবং অত্যধিক চাপ দেন, তাহলে এটা, হ্যাঁ অতিরিক্ত তাপ দিলে এটা আয়নিত অবস্থা হয়ে যাবে এবং সেটা হবে প্লাজমা অবস্থা। তো আপনারা যদি কমেন্ট করে জানাতে পারেন যে প্লাজমা অবস্থা কোথায় দেখা যায়, এই জিনিসটা অনেক পরীক্ষায় এবং খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে কোন জায়গায় এই প্লাজমা স্টেটটা হ্যাঁ পাওয়া যায়, কোন জায়গায়। হ্যাঁ, তো আপনারা একটু ট্রাই করেন কমেন্ট করার, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই বিষয়টা জানেন যে প্লাজমা অবস্থা কোথায় দেখা যায়। ওকে, এখানে দুটো জিনিস আমি একটু বলতে চাচ্ছি, ঊর্ধ্বপাতন জিনিসটা কি এবং অবক্ষেপণ জিনিসটা কি। এটা এই বিষয়গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে আগে পরে। তো দেখেন এখানে দেখেন ঊর্ধ্বপাতন, আপনি কঠিনকে যদি তাপ দেন, কিছু কিছু কঠিন পদার্থ আছে যেটাকে তাপ দিলে আপনি সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে। মানে তো কঠিন পদার্থ থেকে এই তরলকে স্কিপ করে একেবারে কি হয়ে যাবে, গ্যাসে রূপান্তর হবে। তো এই গ্যাসে রূপান্তর যে সকল পদার্থগুলো সরাসরি, কঠিন পদার্থগুলো তাপ শক্তি দেওয়ার ফলে সরাসরি গ্যাসে রূপান্তর হয়, সেই যে পদ্ধতিটার নাম হচ্ছে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। যেমন নিশাদল, কর্পূর বা ন্যাপথলিন, এই বিষয়গুলো এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, বা এগুলোকে যদি নিশাদল, কর্পূর বা ন্যাপথলিনকে যদি আপনি তাপ দেন, তাহলে সরাসরি কি হয়ে যাবে, এটা গ্যাসে রূপান্তর হয়ে যাবে। ওকে, এটা একটা ভালো জিনিস। আরেকটা হচ্ছে যদি কিছু আবার পদার্থ আছে গ্যাস থেকে তরলে রূপান্তরিত না হয়ে তাপ অপসারণ করে নিলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়, সেইটাই হচ্ছে হ্যাঁ অবক্ষেপণ। ওকে, তাহলে আমি আপনাদের কমেন্ট করতে বলেছিলাম যে প্লাজমা অবস্থা কোথায় দেখা যায়, প্লাজমা অবস্থাটা কোন জায়গায় দেখা যায়, কোন বস্তুতে দেখা যায়। মূলত এটা হবে, উত্তরটা হবে নক্ষত্র, বিশেষ করে সূর্য, হ্যাঁ বা যে সকল জ্বলন্ত অগ্নিপিণ্ড, আমরা জানি সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তো মূলত হচ্ছে এইখানে মূলত এই নক্ষত্রের ভিতর যে আগুনটা জ্বলতেছে, এটা মূলত একটা প্লাজমা অবস্থা নির্দেশ করে। তো আমরা এই পর্যন্তই এই কোশ্চেনের উত্তরটা। আমরা নেক্সট আরেকটা পেজে যাই। দেখেন 5 নাম্বার কোশ্চেন, যেটা না সরি হ্যাঁ 5 নাম্বার দেখেন যে পানি কখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় কি না। তো দেখেন পানি যখন ফুটতে থাকে, যেমন পানি সাধারণত ফুটে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন। যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাবো আর কি। আপনারা হচ্ছে এটা একটু চেষ্টা করেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। তো দেখেন
পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা কি পরিবর্তন ঘটে? আমরা আগেই বলেছি উষ্ণতা মূলত কি? তাপমাত্রা। উষ্ণতা তাপমাত্রা। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে কি না। ঠিক আছে, তো দেখেন আমরা দেখি পানি সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে থাকে। পানি স্ফুটনাঙ্ক বলা হয়। হ্যাঁ, পানির স্ফুটনাঙ্ক মূলত কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি কি হবে? তরল থেকে তরলে মূলত তরল অবস্থা থেকে ফুটতে থাকবে এবং পরবর্তীতে সেটা বাষ্পে রূপান্তর হবে। তো তো এই 5 নম্বর কোশ্চেনের উত্তর অনেকে দিয়েছেন। দু একজনের একটু কমেন্ট দেখি 5 নম্বর প্রশ্নটা। যে দেখেন শফিকুর রহমান 5-এর গ, তার মানে উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ শফিকুর রহমানকে। তারপর সারোয়ার মোর্শেদ শাওন 5 একই থাকে। ঠিক আছে, একই থাকে, উত্তরটা সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু আলোচনা করি। তো ধরে নেন পানি যখন ফুটতে থাকে তখন আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি যে পানির অবস্থা কয়টা থাকে, মানে অর্থাৎ পানি বরফ আকারে থাকতে পারে। ঠিক আছে, বরফ আকারে। সেকেন্ড হচ্ছে পানি তরল আকারে থাকতে পারে। আর থার্ড হচ্ছে পানি গ্যাস অবস্থায় থাকতে পারে। এই 3টি অবস্থা থাকে। তাহলে কি? সলিড অর্থাৎ কঠিন বরফ আকারে, তারপর হচ্ছে লিকুইড মানে তরল আকারে, এবং গ্যাস আকারে। এই 3টে অবস্থায় থাকতে পারে পানি। তো সাধারণত এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি তরল রূপেও থাকতে পারে, আবার কঠিন রূপেও থাকতে পারে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো তরল রূপে কখন থাকে? দেখা যাচ্ছে যে তাহলে আমি বললাম কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি তরলও থাকতে পারে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফও থাকতে পারে, অর্থাৎ কঠিন অবস্থায় থাকতে পারে। তো এমন একটা তাপমাত্রা, এখানে তাপের আদান প্রদান ঘটে যে এটাকে বলা হয় সুপ্ত তাপ। এই সুপ্ত তাপের কারণে এই বরফ থেকে পানি তরলে রূপান্তর হয়, কিন্তু এখানে অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। ঠিক একইভাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি তরল রূপেও থাকতে পারে, আবার বাষ্প রূপেও থাকতে পারে। তো এখানে একটা সুপ্ত তাপের কারণে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কিন্তু এই সুপ্ত তাপের কারণে পানি তরল থেকে বাষ্পে রূপান্তরিত হয়। তো আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দেখছি যে পানি যখন ফুটতে থাকে তখন উষ্ণতা পরিবর্তন মূলত একই থাকে, অর্থাৎ ফুটতে থাকলে ফুটা অবস্থায় তরল থেকে আস্তে আস্তে সেটা বাষ্পে রূপান্তর হয়, কিন্তু তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তনটা একই থাকে। সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, একই থাকে আর কি। তো অনেকে হচ্ছে কমেন্ট করেছিলেন। আসমা তাবাসুম মিষ্টি অলরেডি, সময়ের লিপিকার 5-এর গ, রাসেল 5-এর গ উত্তর দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি। ওকে, আমরা পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেনটা দেখেন যে কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? আচ্ছা, একটা বস্তু বিশুদ্ধ বা অবিশুদ্ধ এটা নির্ণয় করার জন্য আমরা সাধারণত দুটো জিনিস দেখি। একটা হচ্ছে গলনাঙ্ক। মূলত গলনাঙ্ক দিয়েই আমাদের এটা আমরা নির্ণয় করে থাকি একটা বস্তু বিশুদ্ধ কিনা অবিশুদ্ধ। যেমন আমরা যদি বিশুদ্ধ পানি বলি, পানির সংকেত আপনারা জানেন H2O। একটা পানির অণুর ভিতর থাকে কি? মূলত হাইড্রোজেন এবং অক্সিজেন।
হাইড্রোজেন এবং অক্সিজেন। এই পানির ভিতর পানির গলনাঙ্ক মূলত হচ্ছে যে 0°C। আমরা জানি যে পানি বরফ থেকে যে গলতে শুরু করে সেটাই তার হচ্ছে গলনাঙ্ক, অর্থাৎ পানি থেকে গলে না বরফ থেকে গলে যে তরলে রূপান্তরিত হয় সেটাই তার কি গলনাঙ্ক, রাইট। তো আমরা দেখি এই পানি যে গলতে শুরু করছে, তার মানে ঠিক একইভাবে আমরা বলি যে গলনাঙ্ক, এই পানির গলনাঙ্ক কিন্তু ফিক্সড কত 0°C তাপমাত্রা। আপনি যদি দেখেন পারদের গলনাঙ্ক, এই কোশ্চিনটাও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। সাধারণত পারদ সাধারণ তাপমাত্রায় পারদ কি তরল সাধারণ তাপমাত্রায়। আপনারা পারদ দেখছেন কিনা জানি না। পারদ সাধারণ তাপমাত্রায় কি তরল, পারদ সাধারণ তাপমাত্রায় তরল। এটি হচ্ছে মূলত তরল কতক্ষণ পর্যন্ত থাকবে, যদি -39°C তাপমাত্রা হয় তখন এটি এতদূর পর্যন্ত, অর্থাৎ -39°C পর্যন্ত কি থাকবে, পানি না পারদ তরল অবস্থায় থাকবে। এর চেয়ে যদি -39 পর যদি -40°C করা হয় তখন কি হবে, পারদ এই জায়গায় কঠিন অবস্থায় রূপান্তর হবে, রাইট। তো এই জিনিসটা দ্বারা তাহলে খাঁটি যদি হয়, পারদ যদি খাঁটি পারদ হয় তাহলে তার গলনাঙ্ক কিন্তু ওই -39°C হবে। পানি যদি বিশুদ্ধ পানি হয় তাহলে তার গলনাঙ্ক কত ডিগ্রি, 0°C তাপমাত্রায় হবে, রাইট। তাহলে ফাইনালি আমরা বুঝতে পারলাম যে যদি এখন পানিতে যদি ভেজাল থাকে, কোনো ধরনের লবণ পানি হয় বা অন্য কোনো পানি হয়, তখন তার গলনাঙ্ক কিন্তু কম বা বেশি হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা বলবো কি ওইটা কি অবিশুদ্ধ, পানিটা বিশুদ্ধ না, অবিশুদ্ধ আর কি। তো দ্যাটস ওয়াই আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই উত্তরটা হচ্ছে গলনাঙ্ক হবে। আমরা দেখি একটু আসমা তাবাসসুম মিষ্টি 6 গ উত্তরটা করেছেন, আলমগীর লাভ দিয়েছেন। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগতেছে দেখে। আপনারা আরও বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা, কমেন্ট করেন। বেনজির জব এইড থেকে কমেন্ট করেছেন অসাধারণ ক্লাস, ধন্যবাদ ভাইয়া আপনাকে, ভাইয়া এবং স্যার। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো ওকে, তাহলে আমরা পরের কোশ্চিনে যাব। পরের কোশ্চিনটা হচ্ছে 7 নম্বর কোশ্চিন, নিচের কোনটি মৌলিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ মূলত কি জিনিস? মৌলিক পদার্থ মূলত যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তার ভিতর, সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ। কি বললাম? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ তার ভিতর পাওয়া যায় না, সেটার নাম কি মৌলিক পদার্থ। আচ্ছা, আসেন লোহা। এই যে দেখেন, আপনারা এখানে কমেন্ট করতে পারেন, একটু কমেন্ট করেন। আচ্ছা, যৌগিক পদার্থ নিয়ে আমি একটু কথা বলি। মৌলিক পদার্থ তো বুঝলাম যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না ওর ভিতর। এবার যৌগিক পদার্থ যদি বলি, যৌগিক পদার্থ, তো যৌগিক পদার্থ কোনগুলো? আচ্ছা, খেয়াল করেন, যৌগিক পদার্থ হচ্ছে যে যে পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাকে আমরা যৌগিক পদার্থ বলবো। যেমন আমি যদি বলি পানি, আচ্ছা, পানি সংকেতটা হচ্ছে H2O, রাইট, H2O। তো দেখেন এই পানির ভিতর, পানি কিন্তু একটা যৌগিক পদার্থ, পানির ভিতর আছে কি হাইড্রোজেন আর অক্সিজেন, 2 পরমাণু হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তো দেখেন 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন মিলিয়েই কিন্তু পানি গঠিত হয়। তাহলে এটা একটা যৌগিক পদার্থ। আপনারা যদি বলেন সালফিউরিক অ্যাসিড কি? H2SO4, দেখেন সালফিউরিক অ্যাসিড বা খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম Na
Cl, সোডিয়াম ক্লোরাইড। তো এইটা একটা পদার্থ, এটা একটা পদার্থ। খাবার লবণের সংকেত হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। তো দেখেন এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে আর ক্লোরিন আছে, এই দুটো মিলিয়েই কিন্তু সোডিয়াম ক্লোরাইড গঠিত। দ্যাটস ওয়াই সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা কি? যৌগিক পদার্থ। তো আমরা আসছি এই জায়গায় যে এখানে একমাত্র লোহাই হচ্ছে মৌলিক পদার্থ, বাকি ব্রোঞ্জ বলেন, পানি বলেন, অলরেডি পানির ব্যাখ্যাটা আমি দিয়ে ফেলছি। তো এটা হচ্ছে কি? এটা মূলত কি? এটা মূলত হচ্ছে কি? পানি হচ্ছে যৌগিক পদার্থ। ব্রোঞ্জ এবং ইস্পাত নিয়ে একটু কথা বলবো। ব্রোঞ্জ এবং ইস্পাত, এই ব্রোঞ্জ এবং ইস্পাত এই দুটো বিষয় নিয়ে অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে। আমার তার আমি বেশ কিছু জায়গায় আমি দেখছি, এই যেটা আমার অভিজ্ঞতা অনুযায়ী দেখছে ব্রোঞ্জ এবং ইস্পাত এই নিয়ে অনেকগুলো পরীক্ষায় কিন্তু চাকরি পরীক্ষা আসছে। তো একটু বলি এই দুটো জিনিস নিয়ে, যে ব্রোঞ্জ কী জিনিস আর ইস্পাত কী জিনিস। আচ্ছা, তার আগে 7 নম্বর কোশ্চিনে যে যারা যারা উত্তর করেছেন তাদেরকে একটু কমেন্টগুলো দেখি। এমডি ফাহিম, হ্যাঁ 7-এর ক রাইট অ্যান্সার দিয়েছিলেন, আবার দিয়েছেন আর কি। সময় লিপিকর 7-এর ক। রোকসানা আক্তার, হ্যাঁ লোহা অর্থাৎ 7-এর ক, হ্যাঁ উত্তর দিয়েছেন। তারপর এমডি রাসেল, আসমা তাবাসুম মিষ্টি, হ্যাঁ উত্তর দিয়েছেন লোহা। ওকে, ভেরি গুড। এখন আসেন আমরা হচ্ছে এই জায়গাটা একটু আলোচনা করব যে হচ্ছে এই যে ব্রোঞ্জ এবং ইস্পাত এইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখেন আপনারা দেখেন অলিম্পিকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, অনেক সময় ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই ব্রোঞ্জ অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ একটা মেটাল, এটা একটা সংকর ধাতু। কি বললাম? সংকর ধাতু। ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু, অর্থাৎ এইখানে একাধিক জিনিস আছে এই ব্রোঞ্জের ভিতর। এই ব্রোঞ্জ দিয়ে দেখেন বানানো হয়েছে কি? এটা হচ্ছে একটা স্থাপনা আর কি, সে ব্রোঞ্জ দিয়ে বানানো হয়েছে। দেখেন তাহলে কি ব্রোঞ্জ, এবং এইটা ঠিক পাশাপাশি আমি দিয়েছি পিতলের একটা তৈরি, একটা বদনা আর কি, পিতলের তৈরি। তো শুধু বদনা না, বিভিন্ন থালাবাটি, বিভিন্ন জিনিস পিতলের তৈরি ব্যবহার করা হয়। তো আমি এই দুটো ব্রোঞ্জ এবং পিতল নিয়ে একটু আলোচনা করব। ব্রোঞ্জ এবং পিতল। আচ্ছা, তো এখানে দুটো জিনিস আপনি একটু মনে রাখবেন, হ্যাঁ দুটো জিনিস মনে রাখবেন। হচ্ছে একটা ছন্দ মনে রাখবেন, সেটা হচ্ছে বো তা টি। ঠিক আছে, বোতাটি। তো দেখেন ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ মূলত তামা নিয়ে আর টিন দিয়ে তৈরি। টিন তামা এবং কি বললাম? ব্রোঞ্জ মূলত কি? তামা এবং টিন দিয়ে তৈরি। ঠিক আছে, এইটা মূলত একটা সংকর ধাতু। ঠিক একইভাবে পিতলও কিন্তু একটা সংকর ধাতু। এইটা কি নিয়ে তৈরি? আমরা একটু ছন্দ আকারে মনে রাখবো, সেটা হচ্ছে পিতাস্তা। ঠিক আছে, পিতাস্তা। তো দেখেন পিতল তৈরি হয়েছে কি? তামা আর আরেকটা কি? দস্তা অর্থাৎ জিঙ্ক, দস্তা। তাহলে এই দুটো জিনিস নিয়ে মূলত পিতল তৈরি হচ্ছে, রাইট? পিতল। তাহলে কি বললাম? ব্রোঞ্জ তৈরি হয়েছে তামা এবং টিন নিয়ে, তামার সাথে টিন যুক্ত হয়ে ব্রোঞ্জ তৈরি হয়েছে, আর পিতল তৈরি হয়েছে এই তামার সাথে দস্তা নিয়ে অর্থাৎ জিঙ্ক নিয়ে। ঠিক আছে, তাহলে এই দুটোর মাধ্যমে আপনার পিতল তৈরি হয়েছে। আচ্ছা দেখেন এটার মধ্যে তফাৎটা কি? দেখেন এই যে এইখানে যে মেটালটা দেখছেন, এটা একটু উজ্জ্বল বেশি, কিন্তু এটা একটু নরম, যার কারণে এটার দাম কম, পিতলের দাম কম। আর এই ব্রোঞ্জ মূলত বিভিন্ন স্থাপনা তৈরিতে ব্যবহৃত হয়। তো এই ব্রোঞ্জের আমরা বিভিন্ন এবং এর দামটা বেশি এবং এটা বেশি শক্ত আর কি। ইস্পাত মূলত হচ্ছে লোহার সাথে যদি আমরা কার্বন মিশাই, তাহলে আমরা কি পাবো?
ইস্পাত পাবো। তাহলে ইস্পাত তৈরির মেইন উপাদান কি কি? একটা হচ্ছে লোহার সাথে কার্বন মিশাবো, তাহলে আমরা কি পাবো? ইস্পাত পাবো, রাইট? লোহার সাথে কার্বন। ওকে, ভেরি গুড। তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে শাওন, মোর্শেদ শাওন বলছে, লিখছে কি সংকর ধাতু, রাইট? ব্রোঞ্জ, ইস্পাত এগুলো হচ্ছে মূলত সংকর ধাতু। ভেরি গুড। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। নিচের কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ। আপনারা একটু ধৈর্য ধরে ক্লাস করতেছেন যাদের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিজ্ঞানটা একটু কিউরিওসিটি নিয়ে শিখতে হয়। কিউরিওসিটি নিয়ে শিখতে হয় এই কারণেই, বিজ্ঞানের ভিতর একটা যদি আপনি এর ভিতর ঢুকে পড়েন, ভালো লাগবে, ভালো লাগা শুরু হবে, এবং কি আপনার এখানে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোর উত্তরগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, আশা করি। তো সেই ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করতেছি, প্রত্যেকটা অপশন নিয়ে একটু অ্যাডিশনাল কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। আপনারা যদি এগুলো মনে রাখেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা কিন্তু ভালো করবেন। তো আমি মনে করি যে একটু গবেষণাধর্মী পড়াশোনা, অর্থাৎ একটু ডিটেলস, একটা লাইন বেশি জানা আপনাকে অন্যদের চেয়ে, আরও 10 জনের চেয়ে আগায় রাখবে। আপনারা এই লাইভ ক্লাসটা শেয়ার করবেন, আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন, সাথে কমেন্ট করবেন, লাইক দিবেন। এটা হচ্ছে আমাদের ক্লাসের প্রতি আরও মনোযোগিতা বাড়বে। হ্যাঁ, আপনারাও ভালো শিখতে পারবেন। আমরা যত বেশি মনোযোগ দিতে পারবো ক্লাসে, তত বেশি আপনারা তত ক্লাসটা ফ্রুটফুলভাবে নেওয়ার ফ্রুটফুল হবে এবং আপনারা ভালো শিখতে পারবেন। তো ঠিক আছে, অনেকে কমেন্ট করছেন আর কি যে আর্টের সি, তাই না? আর্টের সি, বাঁধন রায় বাঁধন, আর্টের সি। তারপর হচ্ছে সাগর গাজী করেছেন, কমেন্ট করেছেন একটা সুন্দর একটা কমেন্ট, সুন্দর একটা ক্লাস, রাইট? ধন্যবাদ সাগর গাজীকে। আচ্ছা, আমরা দেখি এটা কি যৌগিক পদার্থ, তাই না? প্রশ্নটা হচ্ছে কি, নিচের কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ এটা মূলত সোনা, যেমন সোনা হচ্ছে একটা কি মৌলিক পদার্থ, সোনা হচ্ছে, তাহলে এটা অ্যাটলিস্ট যৌগিক পদার্থ না। সোনা হচ্ছে মূলত কি একটা মৌলিক পদার্থ। তারপর বালু এবং চিনি। আচ্ছা, এখানে তো বোঝা যাচ্ছে বালু তো অসংখ্য জিনিস নিয়ে তৈরি, যেমন সিলিকন থাকে, তারপর অন্য কিছু থাকে। তারপর চিনি মিলিয়ে বা এটার মিশ্রণটা, এটা কখনোই যৌগিক পদার্থ হতে পারে না, এটা একটা মিশ্রণ আর কি। অক্সিজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন মূলত একটা মৌলিক পদার্থ। তো দেখেন অক্সিজেনের সংকেতটা কি, আপনারা হচ্ছে জানেন ও হচ্ছে অক্সিজেনকে আমরা ও দিয়ে লিখি। তো এই ওকে সাধারণত অণু আকারে থাকে, দ্বিপরমাণু গ্যাস বলা হয় এটাকে অক্সিজেন আমরা। এবং অক্সিজেনের সাথে যদি আপনি এই 3টা লাগাই দেন, তাহলে এটা কিন্তু ওজোন গ্যাস বুঝাবে, ঠিক আছে? ওজোন গ্যাস। তো ওজোন গ্যাসটা কিরকম, আমরা ওজোন স্তর আমরা জানি, বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ স্তর ওজোন স্তর। আর পানির আণবিক সংকেত হচ্ছে, অক্সিজেনের আণবিক সংকেত হচ্ছে O2। তাহলে আমরা এখানে একটা মাত্র অপশন দেখতেছি যে নিচের কোনটি যৌগিক পদার্থ, সেটা অনেকেই কমেন্ট করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ। সময় লিপিকার বলছে আটের গ। তারপর হচ্ছে রহমাতুল্লাহ নূর, আটের গ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে পানি। ওকে, তাহলে আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে, আচ্ছা এখানে দেখেন এই কোশ্চেনটা বলছে কি, খাবার লবণের রাসায়নিক সংকেত কোনটি? হ্যাঁ, নিচের কোনটি খাবার লবণ? আচ্ছা, অলরেডি এই বিষয়টা একবার আলোচনা করে ফেলছি। খাবার লবণ, সালফিউরিক অ্যাসিড একটা যৌগিক পদার্থ, খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এটাও একটা কি যৌগিক পদার্থ, পানি একটা যৌগিক পদার্থ। এই বিষয়টা আমি একবার বলে ফেলছি, তার মানে আপনাদের এই উত্তরটা একদম সহজ হয়ে গেছে। আপনারা কমেন্ট করে ফেলেন। তারপরও 9 নাম্বার কোশ্চেনের উত্তরটা হচ্ছে হ্যাঁ, সোডিয়াম, খাবার লবণের হচ্ছে সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এন এর দ্বারা সোডিয়াম বোঝাই, আর এই ক্লোরিন, এই দুটো মিলিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। আচ্ছা, ওকে। এখন বিষয় হচ্ছে এইটা যদি বলি, এটা কি সোডিয়াম হাইড্রো অক্সাইড, এটাকে বলা হচ্ছে কি
সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? তো সোডিয়াম একটা মৌলিক পদার্থ এবং হাইড্রোক্সিল আয়ন, এটা হচ্ছে একটা আয়ন, এটা একটা জিনিস। এই দুটো মিলিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়, রাইট? আর এটা হচ্ছে সোডিয়াম একটা মৌলিক পদার্থ। ওকে, তো দেখেন এই যে সোডিয়াম এবং হাইড্রোক্সাইড এই দুটো মিলিয়ে, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, এটাকে বলি হচ্ছে কস্টিক সোডা। কস্টিক, এটা অন্য একটা নাম আছে কস্টিক সোডা। তো এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, কলকারখানায় ব্যবহৃত হয়। আমরা হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা। সোডিয়াম ক্লোরাইড, এটা আসলে সংকেতটা ঠিক নেই, কারণ এখানে যোজনীর যে আদান প্রদানটা। এবার এটাও ক্যালসিয়াম ক্লোরাইড, KCl, এটাও কিন্তু একটা লবণ, কিন্তু এটা খাবার লবণ না, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইড কি একটা লবণ, কিন্তু এটা খাবার লবণ না। বিভিন্ন সমুদ্রের পানিতে এটা পাওয়া যেতে পারে। তারপর খাবার লবণও পাওয়া যায় অনেক সময়, মানে সমুদ্রের পানি থেকে আমরা এটা আহরণ করে থাকি, সোডিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বাঁধন রায়, বাঁধন 9 বি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে আসমা মিষ্টি, আসমা তাবাসসুম মিষ্টি, তিনিও কমেন্ট করেছেন, রাইট? উনি বারবার কমেন্ট করতেছেন, আমাদের ভালো লাগতেছে আর কি। ওকে, ধন্যবাদ। এবার পরের প্রশ্নে যাই, যে নিচের কোন উক্তিটি সঠিক? ওকে, ভেরি গুড। তো দেখেন এখানে যে নিচের কোন উক্তিটি সঠিক, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, যে আপনার 4টা অপশন থেকে কোনটা সঠিক কোনটা ভুল, এটা যাচ করার জন্য। তো দেখেন, যাচ করতে বলে। তো এই কোশ্চেনগুলো একটু বুদ্ধিদীপ্তিক কোশ্চেন আমি মনে করি। এই কোশ্চেনগুলোর মধ্যে দেখেন, ক নাম্বার অপশন হচ্ছে বায়ু একটি যৌগিক পদার্থ। হ্যাঁ, বায়ু একটি যৌগিক পদার্থ। আচ্ছা, বায়ু যৌগিক কিনা এটা অনেকে মনে করতে পারে বায়ু একটা যৌগিক পদার্থ, কারণ বায়ুর ভিতর তো যৌগিক পদার্থ, যেমন আমরা বলেছিলাম সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাবার লবণের যে সংকেত, এটা একটা যৌগিক পদার্থ। অর্থাৎ এখানে হচ্ছে সোডিয়াম ছিল এবং ক্লোরাইড দিয়ে একটা মাত্র মৌল গঠিত হয়েছে, রাইট? না, যৌগ গঠিত হয়েছে। সোডিয়াম এবং ক্লোরাইড মিলিয়ে একটা মাত্র যৌগ গঠিত হয়েছে। কিন্তু এখানে কি বায়ুতে একটা মাত্র যৌগ থাকে? আমরা যদি দেখি বায়ুর ভিতর নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, তারপর হচ্ছে পানি থাকতে পারে, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে। হ্যাঁ, তাহলে অনেক জিনিস থাকে। তার মানে কি আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, তার মানে দেখেন, আপনারা কমেন্ট করেন আর কি এই প্রশ্নের উত্তরটা, 10 নম্বর কোশ্চেন এরিয়াটা দেখেন। বায়ু একটা কি যৌগিক পদার্থ না, অ্যাটলিস্ট, কারণ যৌগিক হলে একটা হতো, কিন্তু এখানে কি বায়ুতে আমরা দেখলাম কি, যদি বায়ুর উপাদানগুলো একটু দেখি, আপনারা এটা বিশ্লেষণ করতে পারবেন নিজেরাই। এইখানে দেখেন বায়ুর যে উপাদানগুলো, হ্যাঁ, এই টোটালটাকে যদি আমরা 100% অংশটাকে যদি বায়ু মনে করি, ঠিক আছে, বায়ু মনে করি, তাহলে দেখেন এই যে নাইট্রোজেন হচ্ছে 78%, কত? 78%। আর অক্সিজেন হচ্ছে কত? 20.94, মানে 21%, প্রায় 21% প্রায় হচ্ছে কি অক্সিজেন। বায়ুতে যে যে জিনিসগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে কি সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন 70। এই পার্সেন্টেজগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ হচ্ছে এই পার্সেন্টেজগুলো অনেক বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। আপনি ব্যাংক মানে বিশেষ বলেন, তারপর হচ্ছে আপনি নন ক্যাডার জব বলেন, নিবন্ধন বলেন, বিভিন্ন পরীক্ষা আসে আর কি। তো দেখেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কত? 0.03% থাকে, আর্গন থাকে 0.9। অন্যান্য যে গ্যাসগুলো আছে, অন্যান্য গ্যাসের মধ্যে জলীয় বাষ্পকণা থাকে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মানে বিভিন্ন পদার্থ, আর নিষ্ক্রিয় গ্যাস তো এটা দেয়া আছে, অন্যান্য বিভিন্ন পদার্থ থাকতে পারে এই জায়গায়, হ্যাঁ, বায়ুর ভিতর। তো আমরা এটা দেখে ফেলছি যে, বা বুঝে ফেলছি যে বায়ু একটি কি মিশ্র পদার্থ, রাইট? মৌলিক পদার্থ হবেই না, মিশ্র পদার্থ। দেখেন আপনারা অনেকে কমেন্ট করছেন 10 নম্বর প্রশ্নের, আসমা মিষ্টি, আসমা তাবাসসুম মিষ্টি 10-এর গ, অর্থাৎ সি। তারপর সময়ের লিপিকার 10-এর গ দিচ্ছে উত্তর। আশিকুর রহমান, রোকসানা আক্তার 10-এর গ, গুড, ডবল করে দিয়েছেন, ভালো লাগছে দেখে। আচ্ছা, রহমতুল্লাহ নূর, তিনিও বলছেন কি 10-এর গ। তো ধন্যবাদ আপনাদেরকে।
যে উত্তরটা সঠিক উত্তরটা আপনারা দিয়েছেন। ওকে, এরপরে আমরা হচ্ছে পরের কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিন, এই কোশ্চিনটা রাইট। দেখেন এখানে বোরন এবং জিরকোনিয়াম, বোরন এবং জিরকোনিয়াম এটা দুটো মৌলিক পদার্থ। বোরন একটা মৌলিক পদার্থ এবং জিরকোনিয়াম একটা মৌলিক পদার্থ। নাম দুটি কোন ভাষা থেকে এসেছে? ওকে, দেখেন যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে বিশ্বে প্রায় 118টি মৌলিক পদার্থ আছে। 118টি, হ্যাঁ, মৌলিক পদার্থ আছে। তার মধ্যে 20টি হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি, কৃত্রিম উপায়ে তৈরি। আর 98টি অর্থাৎ 98টি হচ্ছে প্রাকৃতিকভাবে প্রাপ্ত, প্রাকৃতিকভাবে প্রাপ্ত, রাইট। তো 118টি হচ্ছে মৌলিক পদার্থ মোট, তার মধ্যে 20টি হচ্ছে আপনি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং 98টি তৈরি করা প্রাকৃতিকভাবে পাওয়া গেছে। তো এই পদার্থের নামগুলো যেমন আপনারা জানেন, হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তারপর অক্সিজেন নিয়ে আলোচনা করছি O2 বা ও দিয়ে প্রকাশ করি। এগুলো হচ্ছে কি তার প্রতীক বা সিম্বল, রাইট। তো তারপর এই নামগুলো এসেছে মূলত ইংরেজি নাম থেকে। দেখেন হাইড্রোজেন থেকে এইচ, হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ দিয়ে আমরা এটাই করছি। তারপর অক্সিজেনের প্রথম অক্ষর দিয়ে আমরা কি করছি, অক্সিজেনের প্রথম অক্ষর দিয়ে আমরা ও নিছি। তারপর ক্লোরিন যদি বলি তাহলে সিএল তার সংকেত হচ্ছে সিএল, এটাও কিন্তু কি তার প্রথম অক্ষর দিয়ে। কিছু মৌলিক পদার্থের আসছে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে, তো ল্যাটিন থেকে আসছে কিছু, আর সাথে কিছু পদার্থের আসছে মূলত আরবি ভাষা থেকে। এটা অনেকে উত্তর করেছেন কিনা জানি না, হ্যাঁ উত্তর করেছেন, একজন দুজন করেছেন। আসমা তাবাসসুম মিষ্টি হচ্ছে আরবি ভাষা দিয়েছেন, তারপর সারোয়ার মোর্শেদ শাওন আরবি ভাষা, রাইট। এই উত্তরটা হবে আরবি ভাষা, রাইট। বোরন এবং জিরকোনিয়াম এই দুটি মূলত আরবি ভাষার শব্দ। ওকে, ভেরি গুড। আমরা হচ্ছে নেক্সট কোশ্চিনে চলে যাই। দেখেন এই জায়গায় হচ্ছে, দেখেন কোশ্চিনটা কি, ভারী পানি, হেভি ওয়াটার অর্থাৎ ভারী পানির সংকেত কোনটি? আচ্ছা, নিচের কোনটি? আচ্ছা, পানির সংকেত নিয়ে আমরা অনেকবারই আলোচনা করছি। পানি হচ্ছে কি H2O, রাইট, H2O, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি মূলত পানি, H2O। এখন পানির একটা বিশেষ হচ্ছে ভারী পানি। এই সংকেতটা আপনারা একটু কমেন্ট করে লিখে ফেলেন, হ্যাঁ, এবং উত্তরটা যদি দেন তাহলে খুব খুশি হব আর কি। দেখেন এই পানি H2O, এই H2O এবং ভারী পানি হচ্ছে D2O, উত্তরটা হবে D2O। এখন বিষয় হচ্ছে এই জিনিসটা আসলো কোত্থেকে, হ্যাঁ, এইটা হলো দেখার বিষয়। তো আমরা যদি দেখি যে D2O, হাইড্রোজেনের বেশ কিছু 3টা আইসোটোপ আছে। আইসোটোপ আমরা জানি যে প্রোটন সংখ্যা সমান আইসোটোপ কি বললাম? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কি বললাম? প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এটা নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যাটা ভিন্ন হয়। তাহলে প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা ভিন্ন হয়, সেটা হচ্ছে কি আইসোটোপ বলে। আইসোটোপ। তো এই কোশ্চিনটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে আর কি। তো দেখেন হাইড্রোজেনের সংকেত হচ্ছে এইটা হচ্ছে প্রোটন, আর এইটা হচ্ছে তার ভর। এটা প্রোটন, এটা ভর, এটা প্রোটন, এটা ভর। তো আইসোটোপ মূলত দেখেন এটা হচ্ছে প্রোটনের আইসোটোপ কত, মানে সরি হাইড্রোজেনের 3টা যে আইসোটোপ আছে সেটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। তো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, তো দেখেন এই প্রোটিয়ামের প্রোটন সংখ্যা 1টা থাকে, ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা 1টা থাকে, এই যে প্রোটন 1টা আর নিউট্রন হচ্ছে 1টা, প্রোটন 1টা নিউট্রন 1টা। আর ট্রিটিয়ামের দেখেন প্রোটন হচ্ছে 1টা আর নিউট্রন হচ্ছে 2টা। এই জন্য দেখেন এই প্রোটন এবং নিউট্রন একটা পরমাণুর নিউক্লিয়াসে মূলত
একটা পরমাণু নিউক্লিয়াস যদি এটা আমরা নিউক্লিয়াস ধরি, এই নিউক্লিয়াসে এবং বিভিন্ন কক্ষপথ থাকে আর কি। তো দেখেন পরমাণুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতর এক থাকে প্রোটন, এক থাকে নিউট্রন, এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা বলি ভর সংখ্যা। ওকে, আমরা একটু সংক্ষেপে বলি। দেখেন হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 3টা। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর হচ্ছে ট্রিটিয়াম। তো দেখেন প্রোটিয়ামের প্রোটন সংখ্যা 1টা, তাহলে তার ভর সংখ্যাও 1 দেয়া আছে। ডিউটেরিয়াম হচ্ছে প্রোটন সংখ্যা 1টা, আর ভর সংখ্যা মানে নিউট্রন সংখ্যা 1টা, দেন দুটো যোগ করে আমরা ভর সংখ্যা পাচ্ছি 2। এই যে 2 লেখা আছে এখানে। তারপর ট্রিটিয়াম হচ্ছে প্রোটন সংখ্যা 1টা কিন্তু নিউট্রন সংখ্যা 2টা, তাহলে 1 + 2 মানে এখানে 3টা, তার মানে ভর সংখ্যা হচ্ছে 3। ওকে, আমাদের যে আলোচ্য বিষয়টা হাইড্রোজেনের যে আমরা পানির যে সংকেত আমরা জানি H2O, এখানে Hটা আমরা মূলত এখানে এই প্রোটিয়ামটা নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু ভারী পানিতে D2O ব্যবহার করা হয়েছে। তো এই D2O-তে দেখেন এখানে ভর সংখ্যাটা এর চেয়ে দ্বিগুণ, এই জন্য এটাকে বলা হচ্ছে ভারী পানি। এই ভারী পানি কোথায় কোথায় ব্যবহার হয়? মূলত পারমাণবিক যে চুল্লি আছে সেই চুল্লিতে ব্যবহার করা হয়, রাইট? এই কোশ্চিনটাও আসতে পারে চাকরির পরীক্ষায়, যে ডিউটেরিয়াম কোথায়, মানে অর্থাৎ ভারী পানি কোথায় ব্যবহৃত হয়? উত্তর কি হবে? পারমাণবিক চুল্লিতে। ওকে, তো এই প্রশ্নটার উত্তর কমেন্ট করেছিলেন 12 নম্বর কোশ্চিনের সময়ের লিপিকর উত্তর দিয়েছিলেন, শাওন উত্তর দিয়েছিলেন, আসমা উত্তর দিয়েছিলেন, খোরশেদ আলম বারসি, রোকসানা আক্তার বারসি। আচ্ছা, সবাই ভালো মানে রাইট অ্যান্সারটা উত্তর দিয়েছেন আর কি। আমরা পরের কোশ্চিনে চলে যাই, 13 নম্বর কোশ্চিনে। দেখেন এখানে বলছে গোল্ড এর যোজনী কত? গোল্ড হচ্ছে মূলত সোনা। এই সোনা যেটা আমরা জানি, এই সোনার যোজনী হচ্ছে কয়টি? আচ্ছা, যোজনী কি জিনিস? হ্যাঁ, আপনারা ট্রাই করেন, যারা কমেন্টে একটু ট্রাই করেন যে সোনার যোজনী কত হবে। এখানে 4টা অপশন আছে। তো আমি বলি যে একটা পরমাণু বা একটা মৌল অন্য একটা মৌলের সাথে যে রাসায়নিক বন্ধন তৈরি করার যে সক্ষমতা, সেটা মূলত নির্ভর করে যোজনীর উপর, রাইট? যোজনী মূলত বাইরের কক্ষপথে, অর্থাৎ একটা মৌলের বাইরের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন দান করতে পারে অথবা গ্রহণ করতে পারে একটা মৌলিক পদার্থ, সেইটা তার যোজনী। যেমন আমরা যদি বলি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1টা, সে কি করতে পারে? ওই একটা ইলেকট্রন দান করে ফেলতে পারে, তাহলে তার যোজনী হচ্ছে 1। যেমন যদি সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তো 11, তো আমরা যে কক্ষপথ যে সিস্টেমটা জানি 2n, তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টি, অর্থাৎ n এর মান যদি 0 বসাই না 1 বসাই, তাহলে দেখি n এর মান 1, 2 এরকম বসাতে পারি। তো যদি বসাই, দেখেন 2 এর উপর পাওয়ার যদি 1 দিই, তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টি, এবং দ্বিতীয় কক্ষপথ থাকবে আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে তার যোজনী হবে 1। যদি ক্লোরিন বলি, তো ক্লোরিনের বাইরের কক্ষপথ যে থাকে সেখানে একটা ইলেকট্রন কি করতে পারে? একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, যার কারণে ক্লোরিনের যোজনী হবে 1। এইভাবে যদি আমরা দেখি গোল্ড বা সোনার যে যোজনী আছে, সে সঠিক উত্তরটা হবে 1 এবং 3। তার মানে কখনো কখনো মানে সোনা 1টি ইলেকট্রন প্রদান করতে পারে, আবার কখনো কখনো 3টি ইলেকট্রন প্রদান করে অন্য একটি মৌলকে তারা গঠন করে আর কি, যৌগ গঠন করে থাকে। তো যার কারণে এর উত্তরটা হবে 13 নম্বর প্রশ্নের উত্তরটা হবে গ নাম্বার অপশনে, ঠিক আছে? ওকে, তো এই যোজনী নিয়ে যদি ক্লাস নেওয়া হয় সেটা পরে আমরা হচ্ছে ডিটেলসে আলোচনা করব, কারণ এই বিষয়টা একটু বেসিক জায়গা থেকে আলোচনা করতে হবে। তো আমরা লাস্ট আরেকটা কোশ্চিনে যাই।
সরি, ওকে। ওকে, লাস্ট যে কোশ্চেনটা আমরা দেখি যে নাইট্রিক অ্যাসিড মৌলিক পদার্থ কোন? নাইট্রিক অ্যাসিডে মৌলিক পদার্থ কোনটি? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডে মূলত হচ্ছে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আর নাইট্রিক অ্যাসিডে নাইট্রিক অ্যাসিডের সংকেত আমরা দেখি। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত মূলত হচ্ছে হাইড্রোজেনের সাথে HNO3। আচ্ছা, তো দেখেন নাইট্রিক অ্যাসিডে এইটা একটা কিন্তু যৌগমূলক মানে একটা অংশ হিসেবে কাজ করবে এবং এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে একে ইলেকট্রন দান করে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডে যে নাইট্রেটটা আছে এটা কিন্তু নেগেটিভ আয়নযুক্ত এবং হাইড্রোজেন কিন্তু পজিটিভ আয়নযুক্ত। দেন এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নাইট্রেটকে দান করে এই নাইট্রিক অ্যাসিড গঠিত হয়। তো এখানে মূলত নাইট্রিক অ্যাসিডে মৌলিক পদার্থ হিসাবে হাইড্রোজেন ব্যবহৃত হয়। তো দেখেন এই 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেন। কারণ এখানে রাইট, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন যে সারোয়ার মোর্শেদ শাওন। হ্যাঁ, উত্তর হচ্ছে ক, নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন হচ্ছে, যেহেতু নাইট্রিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে HNO3, তো এইটা হচ্ছে একটা মৌলিক পদার্থ আর এটা একটা যৌগমূলক। মানে যৌগমূলকে একাধিক মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটা মৌলের ন্যায় আচরণ করে, মানে একটা অংশ এবং একটা অংশ হিসেবে আচরণ করে অন্য একটা মৌলের সাথে যুক্ত হয়। দেন তাহলে এইটা হচ্ছে আমরা বলতে পারি যে হাইড্রোজেনটা হচ্ছে এখানে মৌলিক পদার্থ নাইট্রিক অ্যাসিড, আর এটা মূলত যৌগিক পদার্থ, কিন্তু এটা হচ্ছে কি একটা এর মতো আচরণ করতেছে। হ্যাঁ, একটা অংশের মতো আচরণ করতেছে। দ্যাটস ওয়াই আমাদের রাইট উত্তরটা হচ্ছে হাইড্রোজেন আর কি। তাহলে আজকে আপনাদের সাথে অনেক বিষয়ে আলোচনা হলো, বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। দেখেন ক্লাস শেষের দিকে আপনারা যারা ধৈর্য ধরে ক্লাস করেছেন, এখানে দেখতেছি 16 জন মতো কন্টিনিউয়াস ক্লাস করেছেন। তো তার মধ্যে অনেকে প্রত্যেকটা কোশ্চিনের উত্তর সঠিকভাবে দিয়েছেন এবং সঠিক হয়েছে আপনাদের ক্লাসটা, মানে উত্তরগুলো। তো আমি মনে করি যে আপনারা যদি এইভাবে নিয়মিত ক্লাস করেন, আর শুধু তা না, এবং আপনাদের ক্লাসটা যদি আপনারা লিপিবদ্ধ করে ফেলেন, যে খাতায় একটু তুলে ফেললেন, যে তথ্যগুলো নতুন তথ্য মনে হয়েছে সেগুলো যদি আপনি একটু তুলে ফেলেন, তাহলে এটা আপনার প্রিপারেশনের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আরেকটা জিনিস বলবো যে আপনাদের পড়াশোনার যে ব্যাপারটা, লেখাপড়াটা প্রতিনিয়ত সুন্দরভাবে লেখাপড়াটা করতে হবে এবং রেগুলার বেসিসে যদি আপনি ট্রাই করেন, একটা চাকরির পাওয়াটা আসলে চ্যালেঞ্জিং, কিন্তু যদি আপনি গুছানো একটা প্রিপারেশন নেন এবং ভালোভাবে আপনার প্রিপারেশনটা সম্পূর্ণ করেন, দেখবেন যে একটা না একাধিক চাকরি আপনার জন্য হয়তো ওয়েট করতেছে। তো আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের একটু বলি যে আমি যে ক্লাসটা নিলাম আপনাদের কেমন লেগেছে জানি না, তবে আমি চেষ্টা করেছি। আমি প্রথমেই বলেছি এই ক্লাসটা হচ্ছে আমার প্রথম ক্লাস, তো তারপরেও আমি চেষ্টা করেছি স্মার্ট বোর্ড ইউজ করার যে ব্যাপারটা, এটা হচ্ছে একটু আমার কাছে একটু নতুন, যার কারণে ক্লাসটা
আরও সুন্দরভাবে নেক্সট ক্লাসগুলো আরও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব আর কি। আর এটা বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি হচ্ছে মূলত আপনাদের আমি 38তম BCS-এ শিক্ষা ক্যাডারে আছি। তো শিক্ষা ক্যাডারে একটা গভর্নমেন্ট কলেজে আছি, খুলনার ফাইনাল সরকারি মহিলা কলেজে। তো এখানে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য এই এডিটোরিয়াল প্ল্যাটফর্মে কাজ করে যাব, এটা আমার ইচ্ছা আর কি। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। অনেকে রোকসানা আক্তার আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়েছে, অনেকে কমেন্ট করেছেন আর কি। সময়ের লিপিকর অত্যন্ত জ্ঞানগর্ভ ক্লাস হয়েছে স্যার, আপনার জন্য অশেষ শুভকামনা, ধন্যবাদ আপনাকে। তারপর রহমতুল্লাহ নূর, হ্যাঁ আলহামদুলিল্লাহ চমৎকার ক্লাস, দারুণ একটা কমেন্ট করেছেন আর কি। এটা আমার নেক্সট ক্লাসের জন্য একটা সুন্দর মানে আমার কাছে ভালো লাগবে আর কি। নেক্সট ক্লাসটা আর একটু সুন্দর নেওয়ার জন্য যেন নিতে পারি। আর তারপর শাওন কমেন্ট করেছেন, যে কয়জন ক্লাস করেছেন সব কয়জনই আর কি খুব ভালো কমেন্ট করেছেন, ভালো ভালো কমেন্ট করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস ছিল স্যার। ওকে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের, আমি হচ্ছে আমার যে যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটুকু তো আপনাদের শেয়ার করার জন্য আমি হচ্ছে ক্লোজ। আচ্ছা, তার আগে হচ্ছে ব্যাংকে চাকরি করেছি কিছুদিন। তো আমার প্রিপারেশানটা একদম জিরো লেভেল থেকে ছিল, এটা হচ্ছে সেই 2015 সালের দিকে আমি হচ্ছে প্রথম প্রিপারেশানটা শুরু করি। আসলে সরকারি চাকরি যে পাওয়া যায় এটা প্রথম দিকে বিশ্বাস হতো না, কিন্তু আত্মবিশ্বাস ছিল, বাট কখন হবে কিভাবে হবে কখনোই এটা আমার হচ্ছে হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, বা ওইটা আমরা কল্পনা করতে পারিনি যে আমার হচ্ছে এতগুলো চাকরি হবে আর কি। কিন্তু যখন পরিশ্রমটা করেছি প্রতিদিনই আমি হচ্ছে 8 থেকে 10 ঘন্টা চেষ্টা করতাম পড়ার জন্য। আর সেই পড়ার কারণেই আস্তে আস্তে ব্যাংক, BCS মানে সমস্ত চাকরিগুলো পাওয়া সম্ভব হয়েছে। আপনাদের সাথে আরও কোন একটা ক্লাসে আরও ডিটেলসে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।